আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহাসিক শহরে, নাটোরে। এটা কিন্তু শুধু একটা শহর না, বরং ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। চলুন এই শহরের রাজকীয় ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, নাটোরের নাম শুনলে ঠিক কি মাথায় আসে? মূলত তিনটা জিনিস, তাই না? একজন কিংবদন্তি রানী, একটা বিখ্যাত মিষ্টি আর এক দারুণ রাজবংশের গল্প। এই তিনটা সূত্র ধরেই কিন্তু আমরা নাটোরের আসল পরিচয় খুঁজে বের করতে চলেছি। তো আমাদের আজকের এই আলোচনায় কি থাকছে চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব নাটোরের রাজকীয় পরিচয় দিয়ে, তারপর জানব এর রাজবংশের জন্মকথা। সেখান থেকে আমরা রানী ভবানীর সময়ে যাব আর দেখব কিভাবে নাটোর একটা আধুনিক শহর হয়ে উঠল। এরপর থাকছে আজকের দিনে যারা নাটোরে ঘুরতে যেতে চান তাদের জন্য কিছু টিপস, আর সবশেষে আমরা এর ঐতিহ্য নিয়ে কথা বলবো। তো চলুন নাটোরের একদম গভীরে যাওয়া যাক, সেই তিনটা পরিচয় দিয়ে যা নাটোরকে সবার থেকে আলাদা করে তুলেছে। একজন রানী, বিখ্যাত কাঁচাগোল্লা আর এর প্রাচীন ইতিহাস, এই নিয়েই আজকে নাটোর। নাটোরের পরিচয়ের তিনটা স্তম্ভ। প্রথমেই আসি রানী ভবানীর কথায়, যাকে ডাকা হতো অর্ধবঙ্গেশ্বরী নামে। তারপর আসছে নাটোরের সেই বিখ্যাত মিষ্টি কাঁচাগোল্লা, এর স্বাদ একবার পেলে ভোলা মুশকিল। আর সবশেষে এটা বাংলাদেশের অন্যতম প্রাচীন শহরগুলোর একটা, যার প্রায় প্রতিটা কোণাতেই ইতিহাস লুকিয়ে আছে। কিন্তু এই যে এত রাজকীয় ব্যাপার, এর শুরুটা কোথায়? কিভাবে জন্ম হলো এই রাজবংশের? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের কিন্তু ফিরে যেতে হবে সেই অষ্টাদশ শতকে, যখন নাটোর রাজবংশের ভিত্তি স্থাপন হয়েছিল। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গল্পের শুরুটা ১৭০৬ সালে রামজীবন যখন এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। এর ঠিক ২৪ বছর পর ১৭৩০ সালে তার দত্তক ছেলে রামকান্তের সাথে বিয়ে হয় ভবানীর। এর কিছু পরেই ১৭৩৪ সালে প্রতিষ্ঠাতা রামজীবন মারা যান। আর সবশেষে ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যু নাটোরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। রাজা রামকান্তের মৃত্যুর পর নাটোরের ইতিহাসে এক নতুন মোড় আসে, আর তখনই মঞ্চে প্রবেশ করেন রানী ভবানী। তার সময়েই নাটোর খ্যাতির একেবারে শীর্ষে পৌঁছেছিল, আর তিনি পরিচিত হয়েছিলেন সেই বিখ্যাত অর্ধবঙ্গেশ্বরী নামে। স্বামীর মৃত্যুর পর ভাবুন একবার, তিনি কিন্তু ভেঙে পড়েননি, বরং নবাব আলীবর্দী খাঁর সমর্থনে বিশাল এক জমিদারির ভার তুলে নিলেন নিজের কাঁধে। তার অসাধারণ নেতৃত্ব আর বুদ্ধির জোরে সেই জমিদারি খুব কম সময়েই একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তার রাজ্যের সীমানাটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। আজকের দিনের রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর। শুধু তাই না, একেবারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম আর মালদহ পর্যন্ত ছড়িয়েছিল তার শাসন। এই কারণেই তো তাকে অর্ধবঙ্গেশ্বরী বা অর্ধেক বাংলার রানী বলা হতো। ভাবা যায়? কিন্তু ইতিহাস তো এক জায়গায় থেমে থাকে না, তাই না? নাটোরের রাজকীয় অধ্যায় একসময় শেষ হল, আর শুরু হলো একটা আধুনিক প্রশাসনিক শহর হিসেবে এর নতুন যাত্রা। এই যাত্রার একটা টার্নিং পয়েন্ট ছিল 1859 সাল। ঠিক এই বছরেই নাটোর পৌরসভা তৈরি হয়, আর এটা কিন্তু তখন পুরো অবিভক্ত বাংলার মধ্যেই অন্যতম পুরনো একটা পৌরসভা ছিল। এটাই ছিল আধুনিক নাটোর শহরের প্রথম বড় পদক্ষেপ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একসময় যা ছিল বিশাল এক রাজবংশের রাজধানী, সেটাই ধীরে ধীরে হয়ে উঠল আজকের এই আধুনিক জেলা শহর। ১৯৮৪ সালে নাটোরকে শেষ পর্যন্ত জেলার মর্যাদা দেওয়া হয়, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, এবার বরং কাজের কথায় আসা যাক। ধরুন কেউ এই ঐতিহাসিক শহরটা ঘুরে দেখতে চান, তাহলে কি করবেন? কোথায় যাবেন, কি খাবেন আর কিভাবে পৌঁছাবেন? চলুন জেনে নেওয়া যাক। নাটোরে গেলে এই ৪টা কাজ কিন্তু মাস্ট, মানে এগুলো মিস করা একদমই চলবে না। রানী ভবানীর সেই বিখ্যাত রাজবাড়ি ঘুরে দেখা, উত্তরা গণভবনের অসাধারণ স্থাপত্য দেখা, গ্রিন ভ্যালি পার্কে একটু জিরিয়ে নেওয়া, আর সবশেষে নাটোরের সেই অরিজিনাল কাঁচাগোল্লার স্বাদ নেওয়া। নাটোরে যাওয়া কিন্তু এখন খুবই সহজ। বাসে যেতে চাইলে ঢাকা, রাজশাহী, বগুড়ার মতো বড় শহরগুলো থেকে খুব ভালো হাইওয়ে কানেকশন আছে। আর যারা ট্রেনে যেতে ভালোবাসেন তাদের জন্য সুখবর, নাটোর রেলওয়ে স্টেশনটাই মূল কেন্দ্র, যেখানে দিনে প্রায় ১৫টা ট্রেন থামে। তবে হ্যাঁ, নাটোরে কোনো এয়ারপোর্ট নেই। সবচেয়ে কাছেরটা হলো শাহ মাকদুম এয়ারপোর্ট, যেটা প্রায় ৪৬ কিলোমিটার দূরে রাজশাহীতে। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম নাটোরের অতীত আর বর্তমান যেন হাতে হাত রেখে চলে। শহরের গৌরবময় অতীতটা আজকের দিনের সাথে দারুণভাবে মিশে গেছে। এই কথাটা আমার খুব সত্যি মনে হয়। নাটোরে ঘুরতে যাওয়াটা শুধু কয়েকটা জায়গা দেখা না, এটা আসলে এক ক্ষমতাধর রানী আর তার বিশাল রাজ্যের জীবন্ত ইতিহাসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। শহরের অলিতে গলিতে সেই ইতিহাস আজও যেন কথা বলে। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে।
কিভাবে একটা শহরের রাজকীয় অতীত তার আজকের পরিচয়কে এভাবে প্রভাবিত করতে পারে আর সেই পরিচয়কে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখতে পারে। নাটোরকে দেখলে মনে হয় এই প্রশ্নের উত্তরটা সেখানেই লুকিয়ে আছে।